আজকের আলোচনার বিষয় নীরজ চোপড়া। আমাদের হাতে ওর জীবন আর ক্যারিয়ার নিয়ে বেশ কিছু তথ্য তো রয়েছে, কিন্তু আমাদের আজকের উদ্দেশ্যটা শুধু ওর সাফল্যগুলো গুণে যাওয়া নয়, বরং এটা বোঝা যে হরিয়ানার এক ছোট্ট গ্রামের সাধারণ ছেলে কিভাবে গোটা ভারতের কাছে একজন জাতীয় আইকন হয়ে উঠলেন। চলুন এই অসাধারণ যাত্রার গভীরে যাওয়া যাক। আপনি একদম ঠিক ধরেছেন। আমাদের লক্ষ্য হবে শুধু ওর জয় বা রেকর্ডের তালিকা তৈরি করা নয়, বরং সেই যাত্রার পেছনের গল্পটা, ওর কৌশল আর ভারতীয় ক্রীড়া জগতে ওর দীর্ঘমেয়াদী প্রভাবটা বোঝা। ঠিক। এখানে সবচেয়ে আকর্ষণীয় বিষয় হলো কিভাবে একজন প্রায় অপরিচিত খেলাকে উনি দেশের আলোচনার কেন্দ্রে নিয়ে এলেন। গল্পটা শুরুটা তো বেশ সিনেমার মতো, তাই না? হ্যাঁ, হরিয়ানার পানিপত জেলার খান্দ্রা গ্রাম। একেবারে। এক কৃষক পরিবারে জন্ম, বাবা মা দুজনেই কৃষিকাজের সাথে যুক্ত। কিন্তু মজার ব্যাপার হলো, আমাদের কাছে থাকা তথ্য বলছে উনি কিন্তু প্রথমে জ্যাভেলিন থ্রোয়ার হওয়ার জন্য অনুশীলন শুরু করেননি। না না, একেবারেই না। ব্যাপারটা নাকি একেবারে আকস্মিক ছিল। তাই তো। হ্যাঁ, আর এটাই ওর গল্পের সবচেয়ে সুন্দর অংশগুলোর একটা। উনি জিমে যেতে শুরু করেছিলেন নিছকই ওজন কমানোর জন্য। ওজন কমাতে? হ্যাঁ, ওজন কমাতে। সেখানেই উনি কয়েকজন সিনিয়র অ্যাথলিটকে জ্যাভলিন অনুশীলন করতে দেখেন এবং খেলাটার প্রতি আগ্রহী হয়ে ওঠেন। এটা দেখায় যে প্রতিভা খুঁজে পাওয়ার পথটা সবসময় পরিকল্পিত হয় না। ঠিক। অনেক সময় সঠিক সুযোগ আর পরিবেশ একজন মানুষকে তার আসল পথের সন্ধান দেয়। কিন্তু শুধু আগ্রহ থাকলেই তো হয় না, এমন তো অনেক খেলোয়াড়ই আগ্রহ নিয়ে শুরু করেন। নীরজের ক্ষেত্রে বিশেষ কি ঘটল যা ওকে বাকিদের থেকে আলাদা করে দিল? মাত্র ১৩ বছর বয়সে উনি পাঞ্চকুলার তাও দেভিলাল স্পোর্টস কমপ্লেক্সে চলে যান, কিন্তু আশ্চর্যের বিষয় সেখানে জ্যাভলিনের জন্য কোনো বিশেষ প্রশিক্ষকই ছিলেন না। আপনি একটা খুবই গুরুত্বপূর্ণ দিক তুলে ধরেছেন। এখানেই ওর মানসিক জোরের প্রথম পরিচয় পাওয়া যায়। পরিকাঠামো ছিল সীমিত, কোনো বিশেষ কোচ ছিলেন না, কিন্তু ওর মধ্যে একটা অদম্য জেদ ছিল। উনি ইউটিউবে বিশ্বের সেরা জ্যাভলিন থ্রোয়ারদের ভিডিও দেখতেন। ও আচ্ছা। হ্যাঁ, তাদের কৌশল নকল করার চেষ্টা করতেন। অর্থাৎ ভালো পরিকাঠামো না থাকা সত্ত্বেও শুধু নিজের জেদ আর পরিশ্রম দিয়ে উনি এগিয়ে গেছেন। এটাই ওর মানসিকতার ভিতটা তৈরি করে দিয়েছিল। আর সেই ভিতের উপর ভর করেই তো উনি বিশ্বমঞ্চে পা রাখেন। ২০১৬ সাল পোল্যান্ডে ওয়ার্ল্ড U20 চ্যাম্পিয়নশিপ। এক অবিশ্বাস্য পারফরম্যান্স ছিল সেটা। উনি ৮৬.৪৮ মিটার জ্যাভলিন ছুঁড়ে একটা বিশ্ব রেকর্ড গড়ে ফেললেন। উনি প্রথম ভারতীয় যিনি অ্যাথলেটিক্সে বিশ্ব রেকর্ড স্থাপন করেন। এটা তো একটা বিশাল ব্যাপার। অবশ্যই বিশাল ব্যাপার। জুনিয়র স্তরে বিশ্ব রেকর্ড করাটা ভবিষ্যতে সম্ভাবনার একটা বড় ইঙ্গিত দেয়। তবে এখানে একটা কঠিন বাস্তবতাও আছে, বুঝলেন? কিরকম? ক্রীড়া জগতে এমন অসংখ্য উদাহরণ আছে যেখানে জুনিয়র স্তরের তারারা সিনিয়র স্তরে এসে হারিয়ে যান। জুনিয়র থেকে সিনিয়র স্তরে যাওয়ার এই পথেই অনেক প্রতিভাবান অ্যাথলিটের স্বপ্ন ভেঙে যায়। ঠিক। তাই U20 বিশ্ব রেকর্ডটা ছিল ওর জন্য একটা বড় লাভ, কিন্তু আসল পরীক্ষাটা শুরু হয়েছিল ঠিক তারপরেই। কিন্তু এই সাফল্যের পথটা তো একেবারে মসৃণ ছিল না। আমাদের কাছে থাকা তথ্য অনুযায়ী ২০১৯ সালে ওনার একটা বড় অস্ত্রোপচার হয়েছিল কনুইতে। হ্যাঁ, ওটা একটা ভয়াবহ সময় ছিল। সেই কঠিন সময়টা থেকে ফিরে আসাটা নিশ্চয়ই একটা বড় চ্যালেঞ্জ ছিল। এটা শুধু চ্যালেঞ্জ ছিল না, এটা ছিল কেরিয়ার শেষ করে দেওয়ার মতো একটা আঘাত। কনুইয়ের অস্ত্রোপচার, বিশেষ করে একজন জ্যাভলিন থ্রোয়ারের জন্য মারাত্মক ব্যাপার। প্রায় ১ বছর খেলা বাইরে ছিলেন। ঠিক। এই সময়টা শুধু শারীরিক পুনরুদ্ধারে ছিল না, ছিল প্রচণ্ড মানসিক লড়াইয়ের। একজন শীর্ষ অ্যাথলিটের কাছে ১ বছর মাঠের বাইরে থাকা প্রায় সবকিছু নতুন করে শুরু করা। ওই কঠিন সময়টা পার করে ফিরে আসাটাই ওর চ্যাম্পিয়ন হওয়ার মানসিকতার সবচেয়ে বড় প্রমাণ। আর কি অসাধারণভাবে ফিরে এলেন। টোকিও 2020 অলিম্পিক্স, যা কোভিডের কারণে ২০২১-এ হলো। উফ, সেই মুহূর্তটা! সেখানে উনি ইতিহাস তৈরি করলেন। পুরুষদের জ্যাভলিন থ্রোতে স্বর্ণপদক। ভারতের ইতিহাসে ট্র্যাক অ্যান্ড ফিল্ডে এটাই প্রথম অলিম্পিক স্বর্ণপদক। এই জয়টার তাৎপর্য ঠিক কতটা গভীর ছিল? এই জয়টার তাৎপর্য শুধু একটা সোনার পদকের চেয়ে অনেক অনেক বেশি। এটা ছিল অ্যাথলেটিক্সে অলিম্পিক সোনার জন্য ভারতের ১ শতাব্দীরও বেশি সময়ের অপেক্ষার অবসান। ১ শতাব্দী? ভাবা যায়? আমার মনে আছে ফাইনালের দিন গোটা দেশ যেন নিঃশ্বাস বন্ধ করে বসেছিল। ওই একটা থ্রো শুধু সোনা জেতায়নি,
কোটি কোটি মানুষের বিশ্বাস ফিরিয়ে এনেছিল যে ভারতও ট্র্যাক অ্যান্ড ফিল্ডে বিশ্বের সেরা হতে পারে। ঠিক। হঠাৎ করেই যে খেলাটা নিয়ে খুব বেশি আলোচনা হতো না, সেটাই আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে আসে। এবং এটা কোনো এক রাতের চমক ছিল না, তাই না? ওর ধারাবাহিকতাও দেখার মতো। 2018 সালের এশিয়ান গেমসে শোনা, হ্যাঁ, আর তারপর 2022 সালে প্রথম ভারতীয় হিসাবে ডায়মন্ড লিগ জয়। ডায়মন্ড লিগ যেটাটা তো অলিম্পিকের মতোই কঠিন, তাই না? ঠিক এই জায়গাতেই আমি আসছিলাম। ডায়মন্ড লিগ জেতাটা হয়তো অলিম্পিকের মতো প্রচার পায় না, কিন্তু এটা একজন অ্যাথলিটের ধারাবাহিক শ্রেষ্ঠত্বের সবচেয়ে বড় প্রমাণ। আচ্ছা। কারণ ডায়মন্ড লিগ হলো একটা মরশুমব্যাপী প্রতিযোগিতা, যেখানে শুধু বিশ্বের সেরা অ্যাথলিটরাই অংশ নেন। এখানে জয়ী হওয়া মানে আপনি শুধু একটা নির্দিষ্ট দিনে সেরা নন, আপনি গোটা মরশুম ধরেই সেরাদের মধ্যে একজন। একদম। এটা প্রমাণ করে যে টোকিওর সোনাটা কোনো আকস্মিক সাফল্য ছিল না। এই ধারাবাহিক সাফল্যের সিঁড়ি বেয়ে উনি এমন একটা মাইলফলক স্পর্শ করেন যা জ্যাভেলিনের জগতে অত্যন্ত বিরল। মে 2025 দোহাতে 90.23 মিটার। হ্যাঁ, সেই বিরল অ্যাথলেটদের তালিকায় নাম লেখালেন যারা 90 মিটারের গণ্ডি পার করেছেন। এই 90 মিটারের ব্যাপারটা ঠিক কি? এটা কেন এত গুরুত্বপূর্ণ? জ্যাভলিন থ্রোতে 90 মিটারের গণ্ডিটা একটা মনস্তাত্ত্বিক এবং শারীরিক বাধা। এটাকে অনেকটা ক্রিকেটের টেস্ট ম্যাচে 300 রান করা বা দৌড়ে 10 সেকেন্ডের কম সময়ে 100 মিটার শেষ করার মতো ধরা যেতে পারে। ও আচ্ছা, মানে এটা একটা এলিট ক্লাব? একেবারে এলিট ক্লাব। খুব কম অ্যাথলেটই এই ক্লাবে প্রবেশ করতে পারেন। এটা হলো এমন একটা পারফরমেন্সের স্তরে পৌঁছানো যেখানে শারীরিক ক্ষমতার সাথে মানসিক দৃঢ়তার নিখুঁত সমন্বয় ঘটে। আর সেই নিয়ন্ত্রণটাই আসল। ওই স্তরে অ্যাথলিট নিজের শরীরের উপর এতটাই নিয়ন্ত্রণ রাখেন যে সামান্যতম ভুলেরও কোনো জায়গা থাকে না। এই নিয়ন্ত্রণটাই ওকে বাকিদের থেকে আলাদা করে। এখানে আমার একটা প্রশ্ন আছে, ওন কৌশলে এমন কি বিশেষত্ব আছে যা ওকে এই স্তরে পৌঁছে দিল? আমাদের কাছে থাকা তথ্য বলছে ওন শক্তি শুধু পেশি শক্তির উপর নির্ভরশীল নয়। না, বিলকুল না। বরং গতি, নমনীয়তা এবং কাঁধের সচলতার এক দারুণ মিশ্রণ। ব্যাপারটা একটু সহজ করে ব্যাখ্যা করলে কেমন হয়? অবশ্যই। ব্যাপারটা অনেকটা গুলতি ছোড়ার মতো। নীরজের শরীরটাই যেন একটা গুলতি। ইন্টারেস্টিং। উনি দৌড়ে যে গতি আর শক্তি তৈরি করেন সেটা পুরো শরীরে জমা হয় এবং শেষ মুহূর্তে কাঁধ আর হাতের মাধ্যমে সেই সমস্ত শক্তিটা জ্যাভলিনে মন্ত্রিত হয়। তাই ওর থ্রো এত শক্তিশালী। তার মানে শুধু গায়ের জোরের খেলা নয়? না, পুরোটা গতিবিদ্যার। পুরনো দিনের থ্রোয়াররা অনেক বেশি পেশি শক্তির ওপর নির্ভর করতেন, কিন্তু আধুনিক কৌশল হল পুরো শরীরকে একটা চেনের মতো ব্যবহার করা। আমাদের কাছে যে তথ্য আছে সেখানে ওর কোচিং নিয়ে একটা দারুণ ব্যাপার লেখা আছে। উনি এখন যার কাছে ট্রেনিং নিচ্ছেন তিনি তো নিজেই একজন কিংবদন্তি, জান জেলেজনি। জ্যান জ্যালেজনি। উনি শুধু একজন কোচ নন, উনি নিজেই এই খেলার একজন জীবন্ত কিংবদন্তি, বর্তমান বিশ্ব রেকর্ডের অধিকারী। এই ব্যাপারটা ওর খেলায় ঠিক কী ধরনের পরিবর্তন এনেছে? দেখুন, উনি জানেন 90 মিটারের বাধা পার করতে বা অলিম্পিকে সোনা জিততে ঠিক কী ধরনের মানসিক এবং প্রযুক্তিগত পরিবর্তন দরকার। একজন কিংবদন্তির অধীনে থেকে নিজের কৌশলকে আরও উন্নত করার এই চেষ্টাটাই ওকে বাকিদের থেকে আলাদা করে। ঠিক। এটা দেখায় যে শীর্ষে পৌঁছেও উনি সন্তুষ্ট নন, উনি আরও ভালো হতে চান। একজন সেরা কোচের কাজ শুধু কৌশল শেখানো নয়, অ্যাথলিটের আত্মবিশ্বাসকে অন্য স্তরে নিয়ে যাওয়া। জেলেজনি ঠিক সেটাই করেছেন। খেলার মাঠের এই অবিশ্বাস্য সাফল্যের পাশাপাশি মাঠের বাইরেও ওর একটা অন্য পরিচয় তৈরি হয়েছে। ভারতীয় সেনাবাহিনী। হ্যাঁ, উনি ভারতীয় সেনাবাহিনীতে সাম্মানিক লেফটেন্যান্ট কর্নেল পদে আছেন। এই বিষয়টা ওর আইকন হয়ে ওঠায় কতটা সাহায্য করেছে? আমার মনে হয় এটা ওর ভাবমূর্তিকে বহু গুণ বাড়িয়ে দিয়েছে। ভারতে একজন সৈনিকের প্রতি যে সম্মান এবং আবেগ কাজ করে সেটা অসাধারণ। অবশ্যই। যখন একজন অলিম্পিক চ্যাম্পিয়ন সেনাবাহিনীর পোশাকে দেশের প্রতিনিধিত্ব করেন তখন তার আবেদনটা অনেক ব্যাপক হয়ে যায়। এখানে একজন অ্যাথলিটের সাফল্য এবং জাতীয় প্রতিনিধিত্ব মানে মিলেমিশে একাকার হয়ে গেছে। এটা ওকে শুধু একজন খেলোয়াড় নয়, একজন রোল মডেলে পরিণত করেছে। একদম, যার প্রতি মানুষের বিশ্বাস এবং শ্রদ্ধা দুটোই আছে। আর তার প্রভাবও আমরা দেখতে পাচ্ছি। ওর সাফল্য দেখে বহু তরুণ অ্যাথলিট অনুপ্রাণিত হচ্ছে, দেশের জ্যাভেলিন থ্রোয়ের জনপ্রিয়তা বাড়ছে। হ্যাঁ, আর সোশ্যাল মিডিয়া এবং ব্র্যান্ড এন্ডোর্সমেন্টের মাধ্যমেও ওর উপস্থিতি বেশ শক্তিশালী। ঠিক। উনি আধুনিক অ্যাথলিটের এক আদর্শ উদাহরণ।
উনি জানেন কিভাবে নিজের প্ল্যাটফর্ম ব্যবহার করে একটা ইতিবাচক প্রভাব বিস্তার করতে হয়। উনি শুধু নিজের খেলার প্রচার করছেন না, উনি স্বাস্থ্য, ফিটনেস এই বিষয়গুলোকেও তরুণদের মধ্যে ছড়িয়ে দিচ্ছেন। আর ব্র্যান্ডগুলো ওর এই স্বচ্ছ পরিশ্রমী ভাবমূর্তির কারণেই ওর সঙ্গে যুক্ত হতে চায়। অবশ্যই একটা মাটির কাছাকাছি থাকা ইমেজ আর কি। তাহলে এই পুরো আলোচনাটা থেকে মূল বিষয়গুলো কি দাঁড়ালো? কেন নীরজ চোপড়া এতটা ব্যতিক্রমী? প্রথমত, ট্র্যাক অ্যান্ড ফিল্ডে ভারতের হয়ে এক ঐতিহাসিক অলিম্পিক সোনা। সেটা তো বটে। দ্বিতীয়ত, ৯০ মিটারের গণ্ডি পার করা, যা বিশ্বমানের শ্রেষ্ঠত্বের প্রতীক। এবং তৃতীয় এবং সম্ভবত সবচেয়ে গুরুত্বপূর্ণ, ওর যাত্রাপথ। হ্যাঁ, একটা ছোট গ্রাম আর সীমিত পরিকাঠামো থেকে উঠে এসে ক্যারিয়ার শেষ করে দেওয়ার মতো চোট সারিয়ে বিশ্বের শীর্ষে পৌঁছানোর গল্পটা অনুপ্রেরণামূলক। এটা সত্যি। এই গল্পটা দেশের লক্ষ লক্ষ তরুণকে স্বপ্ন দেখতে শেখায় যে পরিস্থিতি যাই হোক না কেন, প্রতিভা এবং পরিশ্রম দিয়ে সবকিছু অর্জন করা সম্ভব। একদম ঠিক। ওর মধ্যে অ্যাথলেটিক সাফল্য এবং জাতীয় প্রতীকের মানে সেনাবাহিনীর পদের যে মিশ্রণ, সেটাই ওর প্রভাবকে এতটা ব্যাপক করে তুলেছে। ঠিক। উনি একই সঙ্গে একজন বিশ্বজয়ী অ্যাথলিট এবং দেশের একজন সম্মানিত সৈনিক। এই দুটো পরিচয় মিলেমিশে ওকে এক অনন্য উচ্চতায় নিয়ে গেছে। ওর সাফল্যটা শুধু ব্যক্তিগত নয়, এটা একটা সম্মিলিত স্বপ্নের জয়। যখন উনি পোডিয়ামে দাঁড়ান, তখন শুধু খান্দ্রা গ্রামের একজন কৃষক সন্তান দাঁড়ান না, তখন গোটা ভারত ওর সঙ্গে দাঁড়ায়। এই সংযোগটাই ওকে একজন খেলোয়াড় থেকে জাতীয় আইকনে পরিণত করেছে। আজকের এই বিশদ আলোচনা থেকে আমরা দেখলাম কিভাবে ওজন কমানোর জন্য জিমে যাওয়া এক কিশোর নিজের জেদ, পরিশ্রম এবং প্রতিভা দিয়ে একজন জাতীয় নায়কে পরিণত হলেন। ওন গল্পটা শুধু পদক জয়ের নয়, না, বিলকুল না। এটা বাধা অতিক্রম করে শীর্ষে পৌঁছানোর এক জীবন্ত দলিল। এই আলোচনা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলে দেয়, তাই না? একজন প্রতিভাবান অ্যাথলেটকে সত্যিকারের সাংস্কৃতিক আইকনে পরিণত করতে ঠিক কোন উপাদানগুলো প্রয়োজন? ব্যক্তিগত জেদ এবং প্রতিভা, নাকি সঠিক সময়ে সঠিক পরিকাঠামো সমর্থন, অথবা দেশের মানুষের জাতীয়তাবাদী আবেগ? নীরজ চোপড়ার ক্ষেত্রে আমরা এই সবকটি উপাদানের এক দারুণ মিশ্রণ দেখতে পাই। তবে ভবিষ্যতের তারকাদের জন্য কোন উপাদানটি সবচেয়ে জরুরি হবে, এই বিষয়টি নিয়ে ভাবার অবকাশ রইল।